প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্লান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে লেখাপড়া যেন কোণঠাসা হয়ে পড়েছে। এমত অবস্থায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আরো পূর্বে থেকে আয়োজন করেছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা আজকের এই অনলাইন ভার্চুয়াল ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং বরাবরের ন্যায় আজকেও আমি তোমাদের মাঝে এসে হাজির হয়েছি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে। এর আগে আমি এই অধ্যায়ের তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় সেই বিষয়ে আমরা থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম এবং বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ ইতোমধ্যে তোমরা অবগত আছো সেপ্টেম্বরের 20 তারিখের পর হয় 20, 21, 22 যে কোনো একদিন তোমাদের অনলাইন এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ কুইজ টেস্ট পরীক্ষা, যা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আর এই অনলাইন পরীক্ষা তোমরা যাতে ভালো করতে পারো এজন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউ সলভ করতে তোমরা সক্ষম হবে বলে আমি প্রত্যাশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মূল টপিকসে। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের বিষয় বিজ্ঞান শ্রেণী নবম অধ্যায় সপ্তম অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এই অধ্যায়ের এমসিকিউ আজকে আমি তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার এমসিকিউ প্র্যাকটিস। আমরা বুঝে শুনে প্র্যাকটিস করব। তোমরা প্রথম এমসিকিউটাই দেখো, যেখানে লেখা আছে কোনটি দুর্বল অ্যাসিড। কোনটি দুর্বল অ্যাসিড? যেমন নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি থিওরিটিক্যাল কোশ্চেনে তোমাদেরকে পড়িয়েছিলাম যে যে অ্যাসিডের সংকেতের মধ্যে তোমরা কার্বন দেখতে পাবে, অর্থাৎ কার্বন যুক্ত অ্যাসিড, সেই অ্যাসিডটাই হচ্ছে দুর্বল অ্যাসিড। এখানে আমি যদি সংকেত লিখি অ্যাসিটিক অ্যাসিডের, তাহলে সংকেতটা দাঁড়ায় CH3COOH, অর্থাৎ এই সংকেতের মধ্যে কার্বন আছে, এই কারণে এই অ্যাসিডটি হবে দুর্বল অ্যাসিড। এরপরেরটা দেখো 2 নম্বরে, কোনটি দুর্বল অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এখানে কার্বনিক অ্যাসিডের সংকেত যদি আমরা করি তাহলে সংকেত দাঁড়ায় H2CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিডের সংকেতের মধ্যেও কার্বন আছে, এর মানে এখানে কার্বনিক অ্যাসিড হবে দুর্বল অ্যাসিড। একইভাবে তোমরা কোনটি দুর্বল অ্যাসিড এখন আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে তোমাদের 4 নম্বর দেখো, যেমন মাংস, পোলাও, বিরিয়ানি খাবার পর হজমে সহায়তা করে কোনটি? তোমরা জানো আমাদের স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যে অ্যাসিড আমাদের হজম শক্তিতে সহায়তা করে। এখানে বলা হয়েছে যে মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো খাবার পর এখানে কোনটি হজমে সহায়তা করে? আমরা ইতোমধ্যে থিওরিটিক্যাল কোশ্চেনে শিখেছি যে ল্যাকটিক অ্যাসিড, যা দুধের মধ্যে থাকে, দইয়ের মধ্যে থাকে, বোরহানির মধ্যে থাকে। আমরা বোরহানি, দধি অথবা দুধ খেলে এদের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের হজমের সহায়তা করে থাকে। তাহলে 4-এর উত্তর কি হবে? খ, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড। এরপরে তোমরা দেখো যে কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যারা দুর্বল অ্যাসিড তারা পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়, আর যারা জৈব অ্যাসিড অর্থাৎ কার্বন যুক্ত অ্যাসিড তারাই কিন্তু দুর্বল অ্যাসিড, যা আংশিকভাবে বিয়োজিত হয়। তাহলে এখানে আমরা যদি সবগুলা অ্যাসিডের সংকেত লিখি তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH, যেখানে কার্বন রয়েছে, আর কার্বন যুক্ত অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড, আর যারা দুর্বল তারাই কিন্তু পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়। এবারে দেখি আমরা কোনটি ফসফরিক অ্যাসিডের সংকেত। অবশ্যই ফসফরিক অ্যাসিডের সংকেতটি হবে ক, অর্থাৎ H3PO4। H3PO4 কারণ এখানে 3 হওয়ার কারণ হচ্ছে ফসফেট যৌগমূলকের যোজনী 3,
আর হাইড্রোজেনের যোজনী 1, এরা যদি বিনিময় হয়, যোজনী যদি বিনিময় হয়, তাহলে সংকেতটি দাঁড়ায় H3PO4। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করছি তোমরা এই 6টা এমসিকিউ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এমনই ভাবে তোমরা সবগুলো এমসিকিউ এখান থেকে সলভ করবে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আর এর সাথে আমি একটু যোগ করে রাখি, আমি এই ক্লাসের সব শেষের স্লাইডে তোমাদের সবগুলো এমসিকিউর সঠিক উত্তর আমি স্লাইডে দিয়ে রেখেছি। তোমরা ইচ্ছা করলে যদি কনফিউশন থাকো, তাহলে সেই স্লাইড থেকে উত্তরটা দেখে নিজেরটা মিলিয়ে নিতে পারো। এতে করে তোমরা তোমাদের কনফিডেন্সকে আরো 1 গুণ এগিয়ে নিতে পারবে। তো চলো এবার 7 নম্বর এমসিকিউ সলভ করা যাক, যে পিঁপড়ার কামড়ের মাধ্যমে কোন অ্যাসিড নিঃসৃত হয়। তোমরা জানো পিঁপড়ার মুখে ফর্মিক অ্যাসিড থাকে, পিঁপড়ার মুখে ফর্মিক অ্যাসিড থাকে, অর্থাৎ পিঁপড়ার মুখ থেকে অর্থাৎ যখন কামড় দেয় তখন ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়। এরপরে কোনটি অ্যাসিড, আমরা জানি এখানে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, সিলভার সালফেট লবণ, অ্যামোনিয়াম নাইট্রেট লবণ। তাহলে ক নাম্বার হবে কোনটি অ্যাসিড? তাহলে ক নাম্বারটা হবে সালফিউরিক অ্যাসিড। এমনি ভাবে তোমরা এগুলো সলভ করবে, এগুলো পারবে, এগুলো একই রকমের। 12 নম্বরটা দেখো যে অ্যাসিড নীল লিটমাসকে কোন রঙে পরিবর্তন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। তোমরা জানো অ্যাসিডের কাজ হচ্ছে নীলকে লাল করা, আর ক্ষারের কাজ হচ্ছে লালকে নীল করা। এখানে বলেছে অ্যাসিড নীল লিটমাস পেপারকে কোন রঙে পরিবর্তন করে? অবশ্যই লাল রঙে পরিবর্তন করে। এভাবে তোমরা 13 নম্বরটা সলভ করবে, আশা করি পারবা। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন পদার্থটি লাল লিটমাসকে নীল করে। তাহলে লালকে নীল করা কার কাজ? ক্ষারের কাজ। অবশ্যই 14 খ হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। আমরা ইতিমধ্যে থিওরিটিক্যাল কোশ্চেনে শিখেছি ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড হলো ক্ষারক। তো সেই সূত্র মতে এখানে ধাতুর হাইড্রোক্সাইড আছে, তো সেই সূত্র মতে এটি ক্ষার হবে। 15 নম্বরে দেখো অ্যান্টাসিড ঔষধে নিচের কোন উপাদানটি বিদ্যমান থাকে? অ্যান্টাসিড, আমরা জানি আমাদের যখন স্টোমাকে যখন অ্যাসিডিটির সৃষ্টি হয় তখন আমরা অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেয়ে থাকি, যেখানে অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নামক উপাদান থাকে। এখানে 15 নম্বরে ক উত্তর হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবং 16 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ খাবার সোডা কোনটি? তোমরা জানো খাবার সোডার মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে আমরা সোডিয়াম বাইকার্বনেটও বলে থাকি। অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট যে কথা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট একই কথা। এখানে 16 ক হবে সোডিয়াম বাইকার্বনেট। আমরা এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি যে অঙ্কুরকে বলতা কামড় দিলে তবু জ্বালা হলো, মা তাকে হুল ফুটানো স্থানে ভিনেগার দিয়ে ধুয়ে দিলেন, তাকে অঙ্কুর আরাম বোধ করলো। এখন আমার প্রশ্ন হলো হুলে কি থাকার জন্য অঙ্কুর জ্বালা অনুভব করলো? ক্ষারক থাকার কারণে। হুলে কি থাকার জন্য অঙ্কুর জ্বালা অনুভব করলো? ক্ষারক থাকার কারণে। এরপরে দেখো যে মা অঙ্কুরের ক্ষতস্থানে যে জিনিসটি দিলেন সেটি একটি কি? অ্যাসিড ক্ষারককে নিষ্ক্রিয় করে নিরপেক্ষ পদার্থ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হবে অ্যাসিড এবং ক্ষারককে নিষ্ক্রিয় করে দুইটাই, অর্থাৎ ক 1 ও 2 উভয়ই। কারণ কি? কারণ ওই বলতার মুখে থাকে ক্ষারক অর্থাৎ ক্ষারীয় পদার্থ, আর সে যখন কামড় দেয় তখন ক্ষারীয় পদার্থটাকে সে প্রবেশ করায়। আর ক্ষারীয় পদার্থকে আমরা যদি প্রশমিত করতে চাই, ধ্বংস করতে চাই, তাহলে আমার বিপরীত পদার্থ অ্যাসিড লাগবে। এর মানে 1 নম্বরটা অ্যাসিড হবে। আর 2 নম্বরটা হচ্ছে অ্যাসিডের কাজ হচ্ছে ক্ষারককে নিষ্ক্রিয় করা। এর মানে ক্ষারককে নিষ্ক্রিয় করে, এটাও সঠিক। আর নিরপেক্ষ পদার্থ এটা হবে না, কারণ অ্যাসিড নিরপেক্ষ পদার্থ নয়, ক্ষারক নিরপেক্ষ পদার্থ নয়। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে অ্যাসিড আর ক্ষারককে নিষ্ক্রিয় করে, অর্থাৎ 1 ও 2 উত্তরটা হবে সঠিক উত্তর ক। এরপরে আমরা পরবর্তী
পেজে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সালিক অ্যাসিডের সংকেত কোনটি? অক্সালিক অ্যাসিডের সংকেত কোনটি? তোমরা জানো অক্সালিক অ্যাসিডের সংকেত C2H2O2, অর্থাৎ COOH COOH। এটাকে যদি, অর্থাৎ আমি আবারও বলছি, অক্সালিক অ্যাসিডের সংকেত এখানে ক হবে COOH COOH। এটাকে অনেক সময় আণবিক সংকেত হিসেবে থাকে, অর্থাৎ C2, এখানে কার্বন আছে 2টা, C2, অক্সিজেন আছে 4টা, এজন্য হবে O4, এরপরে হাইড্রোজেন আছে 2টা, H2, অর্থাৎ C2O4H2 এভাবেও থাকে অনেক সময়, আবার C2H2O4 এভাবেও থাকে অনেক সময়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 20 নম্বরে চলে যাই। নির্দেশক কত রকমের হয়? শিক্ষার্থী বন্ধুরা, নির্দেশক হয় 2 রকমের। নির্দেশক হয় কত রকমের? 2 রকমের। এবার আসি, অ্যাসিড ধর্মী ফল কোনটি? অর্থাৎ কোন ফলের মধ্যে অ্যাসিড রয়েছে? কোন ফলের মধ্যে অ্যাসিড রয়েছে? তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড বিদ্যমান। তোমরা জানো তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড বিদ্যমান। যে সমস্ত ফলগুলো স্বাদে টক, তাদের মধ্যে অ্যাসিড বিদ্যমান থাকে। এখানে খেজুর মিষ্টি, তারপরে কিশমিশ মিষ্টি লাগে, তেঁতুল হচ্ছে টক, এর মধ্যে অবশ্যই অ্যাসিড রয়েছে, আর সেই অ্যাসিডটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এখানে আমরা দেখতে পাচ্ছি 22 নম্বরে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ তোমরা জানো অ্যামোনিয়ামের যোজনী 1 আর ফসফেটের যোজনী 3। আমরা জানি যোজনী সবসময় বিনিময় হয়, তাহলে কোনটা হবে? আমরা দেখি কোনটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ NH4 3PO4, ক নম্বরটা হবে? অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? অ্যামোনিয়াম ফসফেট ক নম্বর সংকেত হবে, কারণ তুমি দেখো ফসফেটের যোজনী 3 আর অ্যামোনিয়ামের যোজনী 1 ফসফেটকে দিল, অর্থাৎ যোজনী বিনিময় করলে NH4 3PO4 দাঁড়ায়। এবার দেখো হিস্টোমিন কি ধরনের পদার্থ? হিস্টোমিন কি ধরনের পদার্থ? তোমরা জানো হিস্টোমিন হলো ক্ষারধর্মী পদার্থ, অর্থাৎ ক্ষারক, অর্থাৎ বোলতার মুখে, অর্থাৎ বোলতা যখন কামড় দেয় তখন সে কিন্তু হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থটিকে আমাদের শরীরে প্রবেশ করায়, যার দরুন যন্ত্রণা অনুভব হয়। এবার আসি আমরা পরবর্তী আমাদের স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি আইপিএস এ ব্যবহৃত অ্যাসিড কোনটি? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আইপিএস এ আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4, তাহলে উত্তর হবে 24 এর ক। এবারে আসি 25 নম্বর, কোন শাকসবজি অ্যাসিডিটি তৈরি করে? কোন শাকসবজি অ্যাসিডিটি তৈরি করে? তো শিক্ষার্থী বন্ধুরা, পালং শাক। পালং শাক, এই শাকটি অর্থাৎ এই সবজিটি আমাদের শরীরে অ্যাসিডিটি তৈরি করে থাকে। অ্যাসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি কোনটি? অবশ্যই তোমরা জানো মৃত্যুদণ্ড। অবশ্যই তোমরা জানো মৃত্যুদণ্ড। কোনটি পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে? কোনটি পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে? সবুজ চা অর্থাৎ গ্রিন টি, অর্থাৎ গ্রিন টি আমরা বাংলায় বলে থাকি সবুজ চা। এটি আমাদের স্টোমাকের মধ্যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্রাস করতে বা প্রশমিত করতে সাহায্য করে। এভাবে তোমরা পরবর্তী 28 নম্বরটা সলভ করবে। অ্যাসিডিটি কমাতে কে সাহায্য করে? বিট, মাশরুম, গাজর। বিট, মাশরুম, গাজর। তো তোমরা জানো বিট এটাও মাশরুম এটাও গাজর এটাও, অর্থাৎ এই তিনটাই অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এই তিনটার ক্ষারধর্মীর কারণে সে অ্যাসিডিটিকে প্রশমিত করে, ফলে অ্যাসিডিটি দূর হয়। তাহলে উত্তর হবে 28 এর ঘ, 1, 2 ও 3 সবগুলো। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহারের এমসিকিউ প্র্যাকটিস সেশনে ক্যালসাইটের সংকেত কোনটি? তোমরা জানো যে ক্যালসাইটের সংকেত, ক্যালসাইট মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসাইট মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসাইটের সংকেত CaCO3, অর্থাৎ 29 এর ঘ।
সঠিক উত্তর হবে 29 ঘ। একইভাবে তোমরা 30 নাম্বার সলভ করবে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার সেবন করা যায় অতিরিক্ত অ্যাসিড হতে পরিত্রাণের জন্য, পাকস্থলীর অ্যাসিডিটিকে মানে অ্যাসিডকে প্রশমিত করার জন্য, লবণের সাথে ক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করার জন্য। তো অবশ্যই 1 এবং 2 হবে, কারণ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো একটা ক্ষার, এটি অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডিটি দূর করে, আবার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে সে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে সঠিক উত্তর হবে 30 ক, অর্থাৎ 1 ও 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার দেখো 31 নাম্বার, অ্যাসিডিটি বেড়ে যায় কেন? দুশ্চিন্তায়, নিয়মিত খাওয়ায়, ঘুম না হওয়ায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অ্যাসিডিটি বেড়ে যায় কেন? 1 নম্বরে দুশ্চিন্তা, এটাও সঠিক উত্তর। দুশ্চিন্তার কারণে অ্যাসিডিটি বেড়ে যায়। এরপরে আসো নিয়মিত খাওয়ার ফলে, না, নিয়মিত খাওয়ায় কখনো অ্যাসিডিটি হয় না। ঘুম না হয়, অর্থাৎ ঘুম অনেক লেট করে ঘুমালে, অনেক সময় ঘুম কম হলে, 8 ঘন্টা অর্থাৎ পর্যাপ্ত ঘুম যদি না হয়, সেক্ষেত্রে স্টোমাকে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, যার কারণে অ্যাসিডিটি বৃদ্ধি পায়। তাহলে সঠিক উত্তর হবে 31 খ, অর্থাৎ 1 ও 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকের আলোকে তোমরা 2টা সৃজনশীল সলভ করবে। যে মিস্টার হক ব্যাটারি তৈরির কারখানায় কাজ করেন, গত রাতে তার ভালো ঘুম হয়নি এবং সকালে তিনি পরোটা এবং মাংস খেয়েছেন। মিস্টার হকের পেটে নিচের কোনটি বেড়ে যেতে পারে? মিস্টার হকে কোনটি বেড়ে যেতে পারে? তোমরা জানো যে অ্যাসিডিটি হয় স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি পেলে, তাহলে অবশ্যই 32 ক হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি, অর্থাৎ উত্তর হবে 32 ক, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 33 নম্বর, মিস্টার হকের কারখানায় ব্যবহৃত উপাদান নীল লিটমাসকে লাল করে সার তৈরির জন্য ব্যবহৃত হয়, কাপড়ে লাগলে পুড়ে যায়, কাপড়ে লাগলে পুড়ে যায়। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 ও 2, অর্থাৎ নীল লিটমাস পেপারকে লাল করে আর সার তৈরির জন্য এটি ব্যবহার করা হয়। কাপড়ে লাগলে এটি কিছুই হয় না, পুড়ে যায় না। তাহলে সঠিক উত্তর হবে 33 ক, 1 ও 2। 33 ক, 1 ও 2 সঠিক উত্তর। এভাবে তোমরা 34, 35, 36, 37 এভাবে তোমরা সলভ করবে। আমরা আরেকটা দেখি, দেখো 34 নম্বরে আছে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কি নামে পরিচিত? এর আগেও এটা আমরা দেখেছি, যেটি বেকিং সোডা নামে পরিচিত, এটি খাবার সোডা নামে পরিচিত। তাহলে বেকিং সোডা যে কথা, খাবার সোডা একই কথা, সোডিয়াম হবে না। তাহলে বেকিং সোডা যে কথা, খাবার সোডা একই কথা। তাহলে বন্ধুরা সঠিক উত্তর হবে 34 ক, অর্থাৎ 1 ও 2, বেকিং সোডা ও খাবার সোডা। 35 নম্বর, জন্মদিনে কেক ফোলানোর জন্য নুসরাত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে, উল্লেখিত রাসায়নিক পদার্থটি কি? তাহলে আমরা জানি কেক ফুলানোর জন্য কি ব্যবহার করা হয়? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ অবশ্যই 35 ঘ হবে সোডিয়াম বাইকার্বনেট, কারণ সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার। আমরা জানি কেক ফুলানোর জন্য ময়দার সাথে বেকিং সোডা বা বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মিশ্রিত করা হয়। তাই সঠিক উত্তর হবে 35 ঘ। এবার আসি আমরা 36 নম্বর, অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক? আমরা জানি অম্লীয় দ্রবণের জন্য পিএইচ এর মান 7 এর চেয়ে কম হয়, পিএইচ এর মান 7 এর চেয়ে কম হয়। তাহলে অবশ্যই উত্তর হবে 36 খ, অর্থাৎ পিএইচ লেস দ্যান 7, অর্থাৎ 36 খ। কোন একটি দ্রবণের পিএইচ এর মান 7 এর কম, দ্রবণটি কি হবে? অবশ্যই দ্রবণটি অ্যাসিডীয় হবে, 37 গ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এমসিকিউ গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ। এভাবে তোমরা 35, 36, 37, 38, 39ও পারবে, 40ও পারবে, 41ও পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো 42, 43, 44, 45, 46 এবং 47। এভাবে তোমরা প্রতিটি এমসিকিউ তোমরা বুঝে বুঝে বাসায় প্র্যাকটিস করবে, তোমরা যাতে সহজে প্র্যাকটিস করতে পারো এবং
কোনো প্রকার সমস্যা হলে বইতে খুঁজে না পেলে এজন্য আমি সঠিক উত্তরটাও সর্বশেষে স্লাইডে আমি দিয়ে রেখেছি। দেখো আমি সবশেষে স্লাইডে একটা জিনিস সংযোগ করেছি, এমসিকিউ সলিউশন, যেটা তোমাদের অনেক উপকারে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি আরেকটু বলে নেই, প্রথমেই তোমরা এমসিকিউ সলিউশন করার সময়, এমসিকিউ প্র্যাকটিস করার সময় সলিউশনটা আগেই তোমরা দেখবে না, আগে তোমরা নিজেরা করবে, বইয়ের সাথে মিলাবে, বই থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। এরপরে একান্ত ব্যর্থ হলে এবং সার্বিকভাবে নিজের কনফিডেন্সকে বৃদ্ধি করার জন্য এই এমসিকিউ সলিউশনের সাথে মিলিয়ে নিবে। আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এই অধ্যায়ের যত রকমের এমসিকিউ হতে পারে সব রকমের এমসিকিউর একটা তালিকা আমি এখানে প্রকাশ করেছি। এই সবগুলো এমসিকিউ আমি এখানে 47 অর্থাৎ 47টি এমসিকিউ দেওয়ার চেষ্টা করেছি, যেখানে এই অধ্যায়ের সবগুলো এমসিকিউ অর্থাৎ সব ধরনের এমসিকিউ চলে এসেছে। আশা করি তোমরা এই এমসিকিউ গুলো বাসায় প্র্যাকটিস করবে এবং অনুশীলন করবে। তার ফলে তোমরা আগামী সেপ্টেম্বরের 21 অথবা 22 তারিখে যে তোমাদের অনলাইন সফটওয়্যারের মাধ্যমে যে কুইজ টেস্ট তথা এমসিকিউ কম্প্রিহেনসিভ এক্সাম নেওয়া হচ্ছে, আশা করি তোমরা সেই পরীক্ষায় ভালো করবে। আজকে আর নয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, আবার দেখা হবে, টাটা, আল্লাহ হাফেজ।